আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সবাইকে ব্রাদার্স সেশন পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা চলে আসছি অলরেডি। একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ। তোমরা তোমাদের পরিচিত যারা আছে, ফ্রেন্ড সার্কেলে যদি কেউ থাকে বা হলো পরিচিত আমার নিজে বা নিজের বন্ধু বান্ধব, ছোট ভাই বোন, হ্যাঁ, বা জুনিয়র সিনিয়র বা যেই হোক আর কি, হ্যাঁ, তোমাদের পরিচিত যারা আছে একটু আমি একটু শেয়ার দিয়ে নিই, তারপরে শুরু করবো। হ্যাঁ, তোমরা একটু শেয়ার দিয়ে নাও, যেন আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। সবাই একটু জয়েন হয়ে যাও, হ্যাঁ, শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, তার মধ্যে তোমাদের অলরেডি কিছু জিনিস নিয়ে আবার তোমাদের কনফিউশন তৈরি হয়েছে। মেইনলি আসলে সিলেবাস নিয়ে একটু কথা বলবো আমরা। একটু লাইনে থাকো, আমরা শুরু করে দেবো অলরেডি ইনশাল্লাহ। একটু জয়েন হয়ে যাও সবাই যারা আছো, আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আমরা আসলে শুরু করবো। দেখো, কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোই প্রিভিয়াসলি আসলে মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি প্লাস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো, ওগুলো আমরা আসলে দিয়েছি তোমাদের, যাতে তোমাদের উপকার হয়। হ্যাঁ, অনেকে জয়েন হয়ে গেছে অলরেডি, আমরা কথা বলা শুরু করবো ইনশাল্লাহ। আর একটু সময় দাও, আমাদের প্রায় শেষ দিকে, আমরা কথা বলা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আমরা কথা বলা শুরু করি। ঠিক আছে, দেখো সবাই একটু, যে যেদিকে ছিল একটু সবাই অ্যাক্টিভ হয়ে যাও। ঠিক আছে, আমরা কথা বলা শুরু করতেছি। তার আগে একটু কথা বলি তোমাদের সিলেবাস নিয়ে, তারপর আমি একটু পড়ানো শুরু করবো ইনশাল্লাহ। জাস্ট দিয়ে একটা কথা বলে শুরু করবো। সিলেবাস নিয়ে কোনো বিভ্রান্তিতে থাকা যাবে না, ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য সচিব যে আছে উনি একটা বক্তব্য দিয়েছে, এবং শিক্ষামন্ত্রী উনিও তোমাদের ব্যাপারে পজিটিভ আছে। হোয়াট এভার হ্যাপেন্ড, মানে তোমার কথা যেটা হলো, আমার কথা যেটা হলো, তোমাদের জন্য মানে তোমাদের ফোকাস পড়াশোনার উপরে। হ্যাঁ, যে আমি কি বলছি, আমি এর আগে যে লাইভটা নিয়েছি বা আমার দুই ভাই যে লাইভটা নিয়েছি, ওইখানে আমাদের মেন কথা এটাই ছিল
এবার মেন কথা বা মেন টার্গেট একটাই, সেটা হলো কি করতে হবে ভাই, তোমার সিলেবাসটা সুন্দর মতো, আগে কি বলছি, আগে শর্ট সিলেবাস ফুললি রিকভার করবা, মানে একদম টোটালি এ টু জেড, একদম এ টু জেড শেষ হওয়ার পর এজ আর্লি এজ পসিবল শেষ করার পর মেন টপিক মেন অধ্যায় ওটা শেষ করে বলতে হবে। হ্যাঁ, ধরো ব্যাপারটা হলো এদিকে দিন একটা এরকম ব্যাপার বলতেছিল যে শর্ট সিলেবাসের কথা বললা যদি পরীক্ষায় ফুল সিলেবাসের কোশ্চেন আসে তাহলে তো ব্যাপারটা খারাপ, ঠিক আছে। আবার ফুল সিলেবাসের কথা বললা তখন আসলো তাতে এর চেয়ে একটু ভালো, হ্যাঁ, এর চেয়ে মানে ভালো যেটা ডিসিশন, তুমি পুরো তোমার ফুল প্যাকেজ একটা মানে ডিসিশন নাও যে তোমার সবকিছু পড়তে হবে, এরকম নিতে থাকো, পড়াশোনা করতে থাকো, যেটা হয় ডিসিশন আসবে আসার ওটা এমনিতেই আসবে, ঠিক আছে। তো এগুলো নিয়ে হতাশ হলো, আমরা কথা বলা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি ওগুলো এক্সপ্লেনেশন দিব এবং কথা বলবো। হ্যাঁ, আসলে যে সভাটা হয়েছিল মানে ওনাদের যে বৈঠকটা হয়েছিল এই মেডিকেল সিলেবাস নিয়ে, আসলে ওনারা ওই জায়গায় হলো আমাদের বর্তমান যে মানে নতুন যে বিএমডিসি সভাপতি হয়েছে, ঠিক আছে, জাতীয় অধ্যাপক ডক্টর মাহমুদ হাসান, উনি আসলে মাহমুদ হাসান স্যার যে ছিল উনি আসলে উপস্থিত ছিলেন ওই সভায়, তো ওরা এই জন্য আরেকটা সভা ডাকছে। বাট আগের যে সভাটা ছিল ওই জায়গায় প্রাথমিক যে সিদ্ধান্ত ছিল ওটা ফুল সিলেবাসের উপরে ছিল, ঠিক আছে। ওনারা বলছে আপাতত এই সিদ্ধান্ত আছে, বাট সরকারের যে হস্তক্ষেপ বা সরকারের কথায় যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণে বিএমডিসি অবশ্যই কি বদ্ধপরিকর এবং বিএমডিসি ওই সিদ্ধান্ত অবশ্যই থাকবে। হ্যাঁ, যাই হোক ওগুলো নিয়ে কথা আমরা বলি বাড়াই না, আমরা আজকে যেহেতু ক্লাস আমাদের এটা, সো আমরা এই ক্লাসে ফিরে যাই। দেখো এটা মেডিকেল একটা বিগত বছরের কোশ্চেন, তোমরা যারা আছে একটু সবাই জয়েন হয়ে যাও, এই কোশ্চেনটা একটু খেয়াল করো, একটু কঠিন কোশ্চেন যদিও। জুরাসিক সময়কাল বলা হয়েছে কত বছর আগের সময়কে? হ্যাঁ, এটা তোমাদের যে জিনতত্ত্ব বিবর্তন আছে শর্ট সিলেবাসের পড়াই, ঠিক আছে। এই জিনতত্ত্ব বিবর্তনে শর্ট সিলেবাসের যে পড়াটা ওই পড়ার থেকে একটা কোশ্চেন আমরা দিয়েছি, যে এটা প্রিভিয়াস একটা মেডিকেল কোশ্চেন ছিল, ঠিক আছে। যারা মেডিকেল কোশ্চেন ঘাটাঘাটি করছো তারা দেখতে পারো হয়তো। জুরাসিক সময়কাল বলা হয় কত বছর আগের সময়কে? হ্যাঁ, অপশনে ছিল 15 কোটি বছর, 16.5 কোটি বছর, 13.5 কোটি বছর, 25 কোটি বছর। হ্যাঁ, অনেক 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 সাল আগে। হ্যাঁ, 1 কোটি মানে অনেক বছর আগে, তাই না? যাই হোক আমরা ওগুলো নিয়ে কথা বলতেছি না, বাট এটা একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ছিল, আমরা এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, দেখো এর একটা যে ছক ছিল, এই ছকটা এত কঠিন আসলে সবার জন্য একটু আসলে কঠিন হয়ে যায় মনে রাখার ব্যাপারটা, যে কিভাবে মনে রাখবো। হ্যাঁ, একে তো হলো মানে পাঁচটা ছকের পাঁচটা পয়েন্ট ছিল এরকম। হ্যাঁ, প্রথম প্রথম যে পয়েন্টটা ছিল ওটাতে এরা ছিল, তারপরে যে পয়েন্টটা ছিল পিরিয়ড ছিল, পিরিয়ডের পর যে পয়েন্টটা ছিল ইপুক ছিল, ইপুকের উপর আবার কি কত বছর পূর্বে ছিল, এবং প্রধান কি প্রাণী ছিল, এবং লাস্টে কি মন্তব্য ছিল, ঠিক আছে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বা সবচেয়ে কঠিন যে টপিকটা ছিল এটা হলো কোন সালে মানে কত সময় পূর্বে, কোন সময়কালে মানে কত দিন পূর্বে এই জুরাসিক সময়কালটা ছিল আর কি। হ্যাঁ, তো আসলে এটা একটু কঠিন কোশ্চেন হয়ে গেছে, তারপর আমরা একটু দেখাবো কিভাবে সহজেই তুমি এই সাল বা এই দিনগুলো কিভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমরা যদি একটু দেখো তাহলে তোমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। আমার কথাগুলো একটু ভালো মতো শোনো, একটু কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা বলেন তো মানে তুমি যদি না দেখে যাও, না যদি পড়ে যাও, তুমি কোনোভাবে পড়া সম্ভব না। হ্যাঁ, আসলে একটু দেখে যাবে তাহলে কিভাবে মনে রাখবো। দেখো তোমাকে যদি কথাগুলো বলি আমরা, প্রথমে ধরো মানুষ, আধুনিক মানুষের কথা যদি বলি, ঠিক আছে, আধুনিক মানুষ কত হাজার বছর পূর্বে আসছে? হ্যাঁ, তুমি একটা কমেন্ট করে জানাতে পারো আধুনিক মানুষ কত হাজার বছর পূর্বে আসছে। দেখো আধুনিক মানুষ এখন কি সবাই টাকা বুঝে আমরা। হ্যাঁ, আধুনিক মানুষ আসলে কি বোঝে, আমি যেটা মনে বলি মানে তুমি মনে রাখার জন্য বলবা, মানুষ তো আসলে লাখ টাকা বুঝে, কোটি টাকাও বুঝে, 1 টাকাও বুঝে, 10 টাকাও বুঝে, হ্যাঁ সবই বুঝে। বাট তুমি তোমার মনে রাখার জন্য মনে রাখবা যে আধুনিক কথা যখনই থাকবে মানুষ, এই আধুনিক মানুষগুলো কি করছে, 25,000 টাকা সম্পর্কে একটা ভালো ধারণা রাখে। হ্যাঁ, তার মানে এই আধুনিক মানুষ 25,000 বছর পূর্বে কি হয়েছে, আগমন করছে। আধুনিক মানুষের উদ্ভব কত বছর আগে? 25,000 বছর পূর্বে। হ্যাঁ, তাহলে এটা একটা পয়েন্ট হয়ে গেল। তারপর সেকেন্ড পয়েন্টে চলে আসো। 2 নম্বর পয়েন্ট যদি বলি আমরা, যে সামাজিক মানুষ, কোন মানুষ? সামাজিক মানুষ। সামাজিক মানুষ ভাই কত বছর পূর্বে আসছে? দেখো আমরা জানি যে একটা সমাজ যদি তুমি গঠন করতে চাও, এই সমাজ গঠন করার ক্ষেত্রে অ্যাটলিস্ট 40টা কর লাগে। কয়টা কর লাগে? 40টা কর লাগে। হ্যাঁ, তাহলে সমাজ গঠনের ক্ষেত্রে যদি 40টা কর লাগে, আর আধুনিক মানুষ যদি 25 বছর পূর্বে আসে, তাহলে 25 × 40 যদি তুমি গুণ করো দেখবা, তাহলে এই মানে 25,000 আর কি, 25,000 × 40 যদি গুণ করো তাহলে এটা 10 লক্ষ বছর হবে, ঠিক আছে। তাহলে মনে রাখার জন্য বলবো, আমি বলছি আধুনিক মানুষ মানে কত বছর পূর্বে ভাইয়া? 25,000 বছর। সামাজিক মানুষের জায়গায় একটু কত লাগে? 40টা কর লাগে। তো 40টা কর যখন লাগে তাহলে 25,000 × 40, তাহলে আমার আনসারটা কত হইতেছে? সহজে মনে রাখা যায় কিভাবে? তাহলে আমরা বলছি 10 লক্ষ বছর পূর্বে। হ্যাঁ, 10 লক্ষ কেমন মনে রাখলাম? 25,000 ইন্টু কি 40, তাহলে 40টা কর হইতে গেলে সামাজিক লাগে, মানে সামাজিক হইতে গেলে 40টা কর লাগে। 150 হইলো কি 25 × 40 মানে 10 লাখ। তারপর চলে আসে 3 নম্বর, শুধু মানুষের উদ্ভব, ঠিক আছে, শুধু মানুষের উদ্ভব। হ্যাঁ, তাহলে শুধু মানুষের উদ্ভব কতদিন পূর্বে হয়েছে? একটু ভালো মতো খেয়াল করো।
আচ্ছা, মানুষের ভাই হাত পা কটা থাকে? দুই হাত থাকে, দুই পা থাকে। তাহলে মানুষ নরমালি কি দুই মানে দুই হাত দুই পা বিশিষ্ট প্রাণী। তো যেহেতু মানুষের হাত পা দুইটা করে থাকে, দ্যাটস ওয়াই মানুষের উদ্ভব হয়েছিল 2 কোটি বছর পূর্বে। ঠিক আছে, একটু এগুলো আসলে অনেক ট্রিকি একটা ব্যাপার, মানে অনেক কঠিন বলতে পারো, আসলে মনে রাখার জন্য একটু কষ্ট হয়ে যায়, বাট আমি একটু যেগুলো বলতেছি গল্পগুলো বা কথাগুলো যদি শোনো, আই থিঙ্ক এটা অনেক উপকার হবে তোমার। তাহলে আধুনিক মানুষ বলছি 25,000, সামাজিক মানুষ বলছি 10 লক্ষ, মানে 25 × 40, মানুষের উদ্ভব বলছি 2 কোটি। তারপর 4 নাম্বার স্তন্যপায়ী। স্তন্যপায়ীর উদ্ভব দেখো, স্তন্যপায়ীর ক্ষেত্রে দেখো, মানুষ কি একটা স্তন্যপায়ী। মানুষকে মনে রাখবা, যার দিকে হাত দিয়ে আমরা যদি মানুষকে মাপি, তাহলে প্রত্যেকটা মানুষই কত হয়? 3.5 হাত হয়। হ্যাঁ, যেমন আমরা কবর খোঁড়ার সময় একটা মানুষ মৃত্যু হলে, এবং কবর খোঁড়ার সময় কি করি আমরা? 3.5 হাত মাটি করে বলি। হ্যাঁ, তাহলে 3.5 হাত কবর খুঁড়ি। তাহলে দ্যাটস ওয়াই বোঝা যাচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী মানেই হলো কি 3.5 হাত। তাহলে 3.5 হাত মানে কি? মানে 3.5 হাত ক্ষেত্রে স্তন্যপায়ীর ক্ষেত্রে তাহলে কি 3.5 কোটি। ঠিক আছে, 3.5 কোটি। আমার কথাগুলো বুঝতে পারতেছো? একটু দেখো, খেয়াল করো। আধুনিক মানুষ 25,000, সামাজিক মানুষ 25 × 40, শুধু মানুষ 2 হাত পা, এই জন্য 2 কোটি। স্তন্যপায়ীর ক্ষেত্রে নিজেকে মাপলে 3.5 হাত, দ্যাটস ওয়াই কি 3.5 কোটি। তারপর আসো নানা ধরনের প্রাণী। হ্যাঁ, নানা ধরনের প্রাণী যদি আসে, তো এই ক্ষেত্রে বলা হয়েছে নানা, যেটা আমি বলি না না, এর ফলে এখান থেকে মনে রাখবা নাচা। হ্যাঁ, অর্থাৎ 4.5 কোটি। কত? নাচা মানে কি সাড়ে সাড়ে 4 কোটি। হ্যাঁ, তাহলে কি বলছি? তাহলে এই নানা থেকে কি মনে রাখবো? নাচা মনে রাখবো। তাহলে মানে কত? 4.5 কোটি। হ্যাঁ, তাহলে নানা থেকে নাচা মনে রাখবো। হ্যাঁ, তারপর 6 নম্বর চলে আসো অমরযুক্ত। শোনো, এই বইয়ে একটা তোমাদের ছক আছে। হ্যাঁ, ভূতাত্ত্বিক একটা ছক আছে, 11 নম্বর অধ্যায়। 11 অধ্যায়, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, 11 অধ্যায় একটা ছক আছে, যদি তোমাদের জিওলজি বই থেকে বের করতে পারো। জীবতত্ত্ব বিবর্তন, জীবতত্ত্ব বিবর্তনে বিবর্তন যে অংশটা আছে, ওটা সবার লাস্টে যে একটা ছক আছে, মনে রাখবে এই ছকটা ইনফিনিটি স্টার। হ্যাঁ, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মানে পসিবিলিটি অনেক বেশি। বারবারই কোশ্চেন আসতেছে। শুধুমাত্র মেডিকেল এরকম ব্যাপারটা, মেডিকেল রাবি বা বাংলাদেশের যত ভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, জগন্নাথ বলো, বা রাজশাহী ইউনিভার্সিটি বলো, মানে বায়োলজি ফ্যাকাল্টি যত ইউনিট আছে, সব জায়গায় এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সবসময় আসতেছে বারবার। হ্যাঁ, দ্যাটস ওয়াই খুব সুন্দর করে গুছিয়ে বলতেছি, তোমরা একটু শোনো, তাহলে ভালো মতো পারবে ইনশাআল্লাহ। দেখো, এই অমরাকে বলা হয় ফিটাস। অমরাকে কি বলা হয়? ফিটাস বলা হয়। কারণ ফিটাসের প্রথম অক্ষর কি? এফ দ্বারা। এই এফ যদি আমরা বলি কিরকম হয়? এ বি সি ডি ই এফ। কয় নম্বর হয়েছে ভাই? 6 নম্বর অক্ষর। তো এফ যদি 6 নম্বর অক্ষর হয়, দ্যাটস ওয়াই মনে রাখবো অমর যেটা আসছে, অমরযুক্ত প্রাণী, এটা তাহলে 6.5 কোটি বছর। বুঝতে পারছি? 6.5 কোটি বছর। হ্যাঁ, তারপর 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টে মনে রাখবে কি? আদিম প্রাণী। ঠিক আছে, আদিম মানুষ যেটা ছিল, আদিম যদি থাকে, আদিমের ক্ষেত্রে দেখো, আদিম মানুষগুলো কি ছিল? বিশুদ্ধ ছিল। মানে বিশুদ্ধ ছিল মানে তাদের আসলে কুটিলতা কম ছিল। আদিম মানুষগুলো ভালো ছিল, এবং আদিম মানুষগুলো কি মানে নিরীহ মানুষ ছিল বলা হয়। হ্যাঁ, আধুনিক মানুষ নিরীহ না এরকম না ব্যাপারটা, বাট আদিম মানুষগুলো আসলে ভালো ছিল। হ্যাঁ, দ্যাটস আসলে আদিম মানুষগুলো ভালো ছিল, দ্যাটস তাদেরকে বলা হয় লাকি সেভেন। কি বলা হয়? লাকি সেভেন। তা লাকি সেভেন মানে কি? লাকি সেভেন মনে রাখবে, তার মানে কি 7.5 কোটি বা 7 কোটি আর কি। ঠিক আছে, আচ্ছা, তারপর 8 নম্বর। 8 নম্বর কি আছে? ডাইনোসরে চলে আসো। আচ্ছা, ডাইনোসর কি ছিল? এটাতে বলা হয় ডাইনোসরের প্রাধান্য ও বিলুপ্তি। আচ্ছা ভাই, ডাইনোসর যদি বিলুপ্তি ঘটে যায়, প্রাধান্য পায় লাভ আছে? তার প্রাধান্য আর বিলুপ্তি মানে কি? শেষ হয়ে গেছে। তার মানে কি সে কি লাকি? না, সে লাকি না। তাহলে তো সে কি আনলাকি। তা আনলাকি কত? আনলাকি মনে রাখবা 13, তাহলে 13 কোটি। বুঝতে পারছি? তাহলে কি বলছি? বা অমর হলো ফিটাস ছিল, এ বি সি ডি ই এফ, 6 নম্বর অক্ষর, 6.5 কোটি। আদিমকালে ছিল লাকি সেভেন, মানে 7.5 কোটি। ডাইনোসরের প্রাধান্য আর বিলুপ্তি কি? আনলাকি 13। ঠিক আছে, তার মানে হলো 13.5 কোটি। এরপরে যে যুগটা আসছে, এই যুগটাকে বলা হয় জুরাসিক যুগ। কি বলা হয়? জুরাসিক যুগ। তাহলে ভাই জুরাসিক যুগ তাহলে কত হবে? 13.5 কোটির পরে যেটা আছে 16.5 কোটি। হ্যাঁ, জুরাসিক যুগে যেটা আছে সেটা কত? 16.5 কোটি। বুঝতে পারছি? তাহলে আমার যে কোশ্চেনটা ছিল, জুরাসিক যে সময়কালটা, এই সময়কালটা কত সময় আগে? হ্যাঁ, তাহলে 15 কোটি হয় নাই, হবে না, 13 কোটি হয় না, 25 কোটি হবে না, তো আনসার কত? 16.5 কোটি বছর। হ্যাঁ, আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। একটু যদি বাসায় খেয়াল করো তাহলে অনেক, কিন্তু এই 16.5 কোটি বছর তাই তোমার বইয়ে একটু আগে যেটা লেখা আছে, বা 2 পেজ আগে যেটা লেখা আছে, ওটাতে লেখা আছে 14.70 লক্ষ বছর। একটু খেয়াল করো, এটা গাজী মশারের বইয়ে লেখা আছে। অর্থাৎ 16.5 কোটি জায়গায় কি লেখা আছে? একটু আগের বই মানে 2 পেজ আগেই কি লেখা আছে? যে জুরাসিক যুগটা আসছে 14.70 লক্ষ বছর আগে। একটু ভালো মতো খেয়াল করো, 14.70 লক্ষ। তাহলে ভাইয়া যদি এটা এটা দিব না এটা দিব, দেখো এই এই কোশ্চেনটা করার ক্ষেত্রে স্যার যে জায়গা থেকে কোশ্চেনটা করবে ওইটা হলো ইম্পর্টেন্ট টপিক, বা ওইটাই হলো আনসার। দ্যাটস ওয়াই দেখো 14.70 লক্ষ বছর থেকে স্যার কোশ্চেনটা করে নাই। কেন করে নাই ভাই? কিভাবে বুঝলেন? দেখো এই অপশন গুলোতে কোনটাই 14.70 লক্ষ
ছিল না। এখন ভাই বলতে পারো যে 14,70,00,000 তো 15 কোটি কাছাকাছি না ভাই, কেন এটা না? কারণ বইয়ে সরাসরি 16.5 কোটি বছর দেওয়া একটা অপশন আছে। দ্যাটস ওয়াই তোমার আনসারটা কি হবে, একুরেট আনসারটা হলো 16.5 কোটি বছর। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এরপরে যেটা আছে আর একটু বলে দিই জাস্ট, জুরাসিক যুগের একটু পরে যদি যাও, তো ওইখান থেকে আমাদের আছে কি মাছের উদ্ভব আছে। দেখো মাছ যদি তুমি খাইতে চাও, ধরো তুমি একটা মাছের একটা মানে এক পিস মাছ তুমি একটা নর্মাল একটা হোটেলে চিন্তা করবো যদি খাইতে যাও, তাহলে সেই ক্ষেত্রে ওই নর্মাল হোটেলে ওই মাছের দামটা কত হবে, অ্যাটলিস্ট 50 টাকা। তার মানে মাছের উদ্ভব হয়েছে কত, 50.5 কোটি বছর করবে। হ্যাঁ, আর আদ্য প্রাণীর ক্ষেত্রে মনে রাখবা, আদ্য প্রাণীটা 250 কোটি বছর করবে। আর জীবাশ্ম নাই যে অবস্থাটা, এই অবস্থা রয়েছে 400 কোটি বছর করবে। এই হলো মোটামুটি আমাদের টোটাল এই ছকের যতগুলো আছে, মোটামুটি যেগুলো পরীক্ষা আসে ওগুলো মোটামুটি বলে ফেলছি। ঠিক আছে, তাহলে একটু যদি বাসায় দেখো, একটু ভিডিওটা আবার দেখতে পারো হয়তো বা, ঠিক আছে, যদি না বুঝতে পারো আই থিঙ্ক এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে বুঝে দিলাম। আই থিঙ্ক তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তোমরা একটু জয়েন হয়ে যাও সবাই, যারা আছো একটু শেয়ার দিতে পারো, যারা লাইভে দেখতেছো, যে এটা সবার কাছে যাতে উপকার হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড অপশনটা দেখো, আসছে নিচের কোনটা কি আছে, দেখো নিচের কোনটা কি মিশ্র গ্রন্থি, নিচের কোনটা মিশ্র গ্রন্থি নয়। হ্যাঁ, দেখো আমরা জানি গ্রন্থি নিয়ে যদি একটু কথা বলি, তারপরে আমি বলতেছি যে মিশ্র গ্রন্থি নয় মানে কোনটা কি আসবে। তো গ্রন্থি নিয়ে যদি একটু কথা বলি, আমরা জানি যে একটা কোষ বা কোষগুচ্ছ যদি কোনো একটা রাসায়নিক পদার্থ গ্রহণ করতে পারে, ওই জিনিসটাকেই গ্রন্থি বলে। একটু সহজ ভাষায় যদি বলি, একদম কোনো ধরনের কোনো মানে কমপ্লেক্সিটি বাদ দিয়ে যদি সহজভাবে বলি, কি বলছি, যে কোনো একটা কোষ বা কোষগুচ্ছ গঠন কাজের দিক থেকে একটা কোষ বা কোষগুচ্ছ যদি কোনো কিছু রাসায়নিক পদার্থ গ্রহণ করতে পারে, ওই জিনিসটাকে গ্রন্থি বা গ্ল্যান্ড বলে। হ্যাঁ, গ্রন্থি বা কয় ধরনের হতে পারে, বা দুই ধরনের হতে পারে। হ্যাঁ, মূলত আর কি। হ্যাঁ, একটা মানে বহিঃক্ষরা গ্রন্থি, একটা অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, বহিঃক্ষরাকে কি বলা হয় ভাই, এক্সোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃক্ষরাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে, আচ্ছা ভাই, বহিঃক্ষরা অন্তঃক্ষরা, তাহলে এক্সোক্রাইন বলছি এন্ডোক্রাইন বলছি। আচ্ছা, এই এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে কি মনে রাখবো ভাই, সহজে যদি বলি ভাই, একটা আমের জুস মনে রাখবা। কি মনে রাখবা, আমের জুস। কি আমের জুস, ধরো একটা প্রাণ আমের জুস। হ্যাঁ, প্রাণী আমের জুস যেটা যে প্যাকেট হিসেবে পাওয়া যায়, ঠিক আছে, এটার পাশে একটা কি থাকে ভাই, একটা স্ট্র থাকে। হ্যাঁ, আমের জুস গুলোতে পাশে একটা কি থাকে, স্ট্র থাকে। তো এই স্ট্র দিয়ে তুমি যখন তুমি এই জুসটা খাইতে যাবা, তুমি স্ট্রটা দিয়ে কি করবে, এটা ফোটা করে এদিক থেকে তুমি খাবা, তাই না? তো নর্মালি তুমি চিন্তা করো, এমনি একটা নল আছে, নলটা দিয়ে তুমি খাইতে পারো, এবং নলটা দিয়ে মুখটা দিয়ে যদি কাছাকাছি নিয়ে টানতে হয়, নইলে তো আর আসবে না। তার মানে এটা একদম কাছে নিয়ে কি করতে হয়, টানতে হয়। তাহলে দেখো এখান থেকে কি কি মনে রাখা যায়। ঠিক আছে, সহজে যদি বলি আমের জুস থেকে কি কি মনে রাখা যায়, অর্থাৎ বহিঃক্ষরা গ্রন্থির যে নিঃসরণটা, বহিঃক্ষরা গ্রন্থির যে নিঃসরণটা, আচ্ছা এক নম্বর বলি কি আছে, বলছিলাম একটা নল ছিল, মনে আছে? এই ম্যাঙ্গো জুসের পাশে একটা কিছু নল ছিল, তার মানে নিজস্ব একটা কি আছে, নালী আছে। নিজস্ব একটা কি আছে, নালী আছে। দুই নাম্বার কি বলছি, নলটা দিয়ে কি কাছাকাছি নিয়ে খাইতে হয়, নইলে কি হয় না, নইলে ওই মুখে কি করে না, প্রবেশ করবে। আমি দূর থেকে অনেক কষ্ট করে টানলাম, তাহলে আসলে আমার মুখে আসতেছে না, তার মানে কাছে নিয়ে টানতে হবে। হ্যাঁ, তার মানে দুই নাম্বার পয়েন্টটা কি হবে, কাছাকাছি স্থানে ক্রিয়াশীল। কি হবে, কাছাকাছি স্থানে ক্রিয়াশীল। ঠিক আছে, তিন নম্বর পয়েন্টটা কি হবে, এই যে নিঃসৃত পদার্থটা, এটাকে এটাকে বলা হয় রস বা জুস, বা এটাকে বলতে পারো এনজাইম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপর এন্ডোক্রাইন, এর এন্ডোক্রাইন এনে যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা ঠিক বিপরীত হবে। বা এন্ডোক্রাইন ক্ষেত্রে কি হবে, এটা যেহেতু নিজস্ব নালী ছিল, এটাতে নালী থাকবে না। এটা যেহেতু কাছাকাছি স্থানে ক্রিয়াশীল, তাহলে ভাই এটা দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা যেহেতু রস বা জুস এনজাইম, তাহলে ভাই এটা হবে হরমোন। আই থিঙ্ক তোমরা খুব সুন্দর মতো বোঝার কথা। ঠিক আছে, আমরা দূরবর্তী স্থানে কি দিয়ে নিয়ে যাবে বলতো, দূরবর্তী স্থানে বডিতে কি কি আছে, একটা রক্ত আছে, একটা লসিকা আছে। তার দূরবর্তী স্থানে নেওয়ার জন্য কি লাগবে, রক্ত বা লসিকা থাকবে। হ্যাঁ, দেখো একটু গুছায় পড়বা, মানে ব্যাপারটা তুমি যাতে ওই টপিকটা মানে একটা গ্রন্থি আসছে মানে তোমার টোটাল বেসিকটা যাতে ক্লিয়ার থাকে। আমি তো বারবার বলছি, প্রশ্ন অ্যানালাইসিস মানে এটা না যে ভাই এটা দেখছি, এটা আনসার এটা, ঠিক আছে শেষ, মানে বিগত বছরের প্রশ্ন আমি সব পারি, ব্যাপারটা এরকম না কিন্তু। ঠিক আছে, যেমন জুরাসিক সময় পড়ছি, আচ্ছা ঠিক আছে এটা সব পারি না। জুরাসিক সময় পড়ছি মানে আমি টোটাল ওই সময়টা যতগুলো আছে, যেগুলো আসার মতো ওগুলো সবগুলো জানি কিনা। মিশ্র গ্রন্থির ক্ষেত্রে কি কি গ্রন্থি কয় ধরনের আছে, কি কি গ্রন্থি আছে, দেখো এই বারবার এই এক টপিক থেকে কোশ্চেন আসে। নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থি, নিচের কোনটা বহিঃক্ষরা গ্রন্থি, নিচের এই হরমোনটা কোন গ্রন্থিতে আসছে, কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিটেশন হচ্ছে। তাহলে ব্যাপারটা কিন্তু জায়গায় কিন্তু সেম,
কিন্তু কোশ্চেন প্যাটার্নটা ভিন্ন আসতেছে। তাহলে ওই জায়গাগুলো আমি জাস্ট সিলেক্ট করে আমি কি করবো, অ্যানালাইসিস করবো। তাহলে আই থিঙ্ক বহিঃখরা অন্তঃখরা বেসিকটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখো যে গ্রন্থিটা বহিঃখরা হিসেবে কাজ করবে, অন্তঃখরা হিসেবে কাজ করবে, ওই গ্রন্থিটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। বুঝতে পারতেছো? বা মিশ্র মানে কি, মিক্সড, মানে যে গ্রন্থিটা একাধারে বহিঃখরা এবং অন্তঃখরা দুইটা হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় কি, মিশ্র গ্রন্থি। এখন দেখো তাহলে কোন কোন গুলো হলো মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে, যেমন অগ্নাশয়, এটা সবাই জানে অলরেডি। কেন? অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। কিভাবে হয়? অগ্নাশয় অন্তঃক্ষরা হিসেবে কাজ করে, অগ্নাশয় বহিঃক্ষরা হিসেবে কাজ করে। এবং অগ্নাশয় অন্তঃক্ষরা হিসেবে কি ক্ষরণ করে? ধরো আলফা কোষ থেকে একটা ক্ষরণ করে, যেমন আলফা কোষ থেকে গ্লুকাগন আসে, বিটা কোষ থেকে আছে ইনসুলিন আসে, ডেল্টা থেকে ওরকম কি সোমাটোস্টেনিন, আর পিপি থেকে কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। বা কেন প্যানক্রিয়াটিক পলিপেপটাইড? কারণ আমরা জানি অগ্নাশয়ের ইংলিশ নাম কি, প্যানক্রিয়াস। অগ্নাশয়ের ইংলিশ নাম কি, প্যানক্রিয়াস। হ্যাঁ, তাহলে অগ্নাশয়ের ইংলিশ নাম যেহেতু প্যানক্রিয়াস, মানে আসলে ওপিপি থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড মানে কি, একটা পলিপেপটাইড আছে, ওটা প্যানক্রিয়াসে, দ্যাটস হোয়াই এটা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তার মানে একই সাথে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুইটা হিসেবে কাজ করে। এরকম একইভাবে শুক্রাশয় ডিম্বাশয় এগুলো কি বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুইটা হিসেবে কাজ করে। এন্ড কিভাবে সহজে মনে রাখা যায়, আরেকটু ছোট্ট যদি টেকনিক বলি, সেটা হলো দেখো যে যাদের নামের পিছিয়ে কি থাকবে, শয় থাকবে, যাদের নামের পিছিয়ে কি থাকবে, শয় থাকবে, তারাই মিশ্র গ্রন্থি। তাহলে ভাই এটা মিশ্র গ্রন্থি, এটা মিশ্র গ্রন্থি, এটা মিশ্র গ্রন্থি, আসছে নিচের কোনো মিশ্র গ্রন্থি নয়। ঠিক আছে? তাহলে একদম সুন্দর করে যে অপশনটা এই তিনটা বাদ দিয়ে থাকবে সেটাই হলো আমার কি, আনসার। তাহলে আনসার কি, অ্যাড্রেনাল গ্রন্থি। কারণ অ্যাড্রেনাল গ্রন্থি কি শুধুমাত্র অ্যাড্রেনাল গ্রন্থিতে কি আমাদের এক ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে? তার মানে ওইটাতে কোনো বহিঃক্ষরা গ্রন্থির কোনো কি নাই, কোনো অংশ নাই। দ্যাটস হোয়াই এটা শুধু অন্তঃক্ষরা গ্রন্থি, তার মানে এটা কি না, মিশ্র গ্রন্থি নয়। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। দেখো আমি আবারও বলতেছি, মিশ্র গ্রন্থি নয় মানে কি মনে রাখবা, তাহলে যেগুলো দেশে শয় আছে, হ্যাঁ, আবার একটু কনফিউশন হতে পারে, মলাশয় তো আছে, মলাশয় আসলে কোনো গ্রন্থি নেই, কেন মলাশয় কোনো কিছু করণ করে না। হ্যাঁ, যাই হোক, তাহলে এই তিনটাই মূলত আমাদের মিশ্র গ্রন্থি। বইয়ের সিলেবাসে যেগুলো আছে তার মধ্যে এই তিনটা আসলে মূলত আমাদের মিশ্র গ্রন্থি, একটা ডিম্বাশয়, একটা শুক্রাশয়, একটা হলো কি অগ্নাশয়। ঠিক আছে? আই থিঙ্ক এটা সুন্দর মতো তোমরা পারবো। ঠিক আছে, তো পরের কোশ্চেন চলে আসো। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো, হৃদ ফুসফুস যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয় বা কোন জায়গায় ব্যবহৃত হইতেছে। হ্যাঁ, এটা ভালো মতো যদি খেয়াল করো, হৃদ ফুসফুস যন্ত্রটা কোন কাজে ব্যবহৃত হইতেছে। তার কাছে একটু কথা বলি আমরা, যে আমাদের এর আগে একটা চিত্র আঁকাছিলাম, তোমরা যদি মনে করে থাকো, আবার আগের ক্লাসটা যদি করে থাকো, বা যারা করো নাই, আমরা বলছি আমাদের সকল ক্লাস কিন্তু কি, আমাদের গ্রুপের যে অ্যানাউন্সমেন্ট আছে, ওই অ্যানাউন্সমেন্টে সবগুলো ক্লাস সিরিয়ালি আছে। হ্যাঁ, তোমার যেটা ভালো লাগে, যেটা বুঝতে সমস্যা হয়, তুমি বারবার দেখা সবগুলো কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারো। হ্যাঁ, আর আমরা বলছি আমাদের সবকিছু কিন্তু আমরা ফ্রি করাচ্ছি। হ্যাঁ, আমাদের একটাই তোমাদের অনুরোধ, বা বলতে পারো বড় ভাই হিসেবে চাওয়া, যেটা হলো তোমরা আমাদের গ্রুপটাকে একটু বড় করবে। আর যত বড় করবে গ্রুপটা, আমরা ক্লাস নিতে আরো বেশি উৎসাহিত হবো। তোমরা যদি বেশি জন থাকো, আমরা বেশি বেশি ফ্রি ক্লাস নিবো ইনশাআল্লাহ। আর তোমাদের যদি রেসপন্স ভালো থাকে, তাহলে আমি হয়তো বা মেডিকেলের যে একটা টপিকে, যেমন তোমাদের একটা বড় একটা জায়গা হলো ইংলিশ। হ্যাঁ, ইংলিশের দেখি যদি তোমাদের খুব রেসপন্স খুব ভালো থাকে, তাহলে দুই একটা ক্লাস হয়তো বা মেডিকেলের যে ইংলিশ গুলো আছে, টুকটাক যেগুলো আসে, সব নিয়ম তো আসলে সবাই জানে, নিয়ম না আসলে, ব্যাপারটা হলো কিভাবে সহজে যে একটা ট্রিক্স দিয়ে মানে বের করা যায় ব্যাপারটা, দেখাইতে পারি তোমাদের রেসপন্স যদি ভালো থাকে, একটু জানাইতে পারো তোমরা। আচ্ছা, তাহলে একটু বলতেছি, যেটা সেটা হৃদ ফুসফুস যন্ত্র। দেখো যদি আমরা সহজেই বলি, ধরো আমরা বলতেছিলাম এরকম একটা হৃৎপিণ্ড ছিল, মনে যদি থাকে তোমাদের, একটু সহজে যদি বলি, চিত্র এত ভালো হয় নাই আসলে, অ্যাট্রিয়ামটা আরো বড় হয়ে গেছে, ভেন্ট্রিকলটা ছোট হয়ে গেছে, যাই হোক, ধরো একটু বড় করে চিন্তা করো। ঠিক আছে, ধরো এরকম আমরা সহজেই চিন্তা করলাম। হ্যাঁ, এটা একটা হৃৎপিণ্ড, ধরো এগুলো রাইট এট্রিয়াম ছিল, এটা রাইট, উপরে গুলো অ্যাট্রিয়াম ছিল, নিচের গুলো ভেন্ট্রিকল ছিল। তো আমরা জানি হাতের ডান দিক গুলো কি, বাম দিক, লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, এইখান থেকে যে রাইট ভেন্ট্রিকল থেকে যেটা উপরে দিকে উঠছিল, নরমালি আমরা বোঝানোর জন্য বলছিলাম, তো এইখানে কি ছিল, ফুসফুস ছিল। হ্যাঁ, ঠিক আছে, কেন? কারণ এইখানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ছিল, এটাকে পরিশুদ্ধর জন্য আমাদের ফুসফুসে দেওয়া দরকার। ফুসফুস থেকে কি হবে, অক্সিজেন গুলো বের হবে, তাই না? তার মানে আলটিমেটলি পরে অক্সিজেন হয়ে সারা দেহ ছড়াচ্ছে। মানে মোট কথা আমি যেটা বোঝাতে যাচ্ছি, এটা দেখানোর মানে হলো এটাই, এটা তো আমি গত ক্লাসে যেহেতু বুঝাইছি, এই জন্য আর বুঝাইলাম না এখন, যে এখানে হৃৎপিণ্ডের সাথে আমাদের মানে আরেকটা জিনিসের কানেকশন কে থাকে, ফুসফুস থাকে। অর্থাৎ হৃৎপিণ্ডের কোনো কার্যক্রম পরিচালনার জন্য আমার অবশ্যই কি লাগবে, ফুসফুস লাগবে। ফুসফুস ছাড়া সম্ভব না। অর্থাৎ যে মেশিনটা আমি ইউজ করবো সেটাকে হৃদ থাকবে এবং ফুসফুস থাকবে। কেন? কারণ হৃৎপিণ্ডের সংক্ষেপ নাম হলো হৃদ বলছে, আর ফুসফুসের হলো কি, ফুসফুস আসছে, তাহলে এটাকে বলা হয় হৃদ ফুসফুস। হ্যাঁ, এই মেশিনটা আমার লাগবে। হ্যাঁ, আদারওয়াইজ আমি এই জায়গায় কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, তার মানে দেখো আমরা যদি বলি, যেমন একটা মেইন রুট যে থাকে, এর পাশ দিয়ে সেকেন্ড যে রুটটা করে দেওয়া হয়, এটাকে বলা হয় বাইপাস। ঠিক আছে, একদম সহজ ভাবে যদি বলি, ধরো তুমি ময়মনসিংহ এর মানুষজন যারা আছো, যারা ময়মনসিংহ থেকে ক্লাস করতেছো, ধরো কি আছে, আমাদের কেওটখালী আছে, কেওটখালী পাশ দিয়ে একটা বাইপাস রুট গেছে। হ্যাঁ, তাহলে ওটাকে কেওটখালী বাইপাস বলতেছে। ধরো আকোয়া আছে, আকোয়ার পাশ দিয়ে একটা বাইপাস গেছে, এটাকে আকোয়া বাইপাস বলতেছে। তাহলে ভাই যদি করোনারি আর্টারি বা করোনারি ধমনির পাশ দিয়ে একটা বাইপাস যায়, তাহলে তার নাম কি হবে, ভাই করোনারি বাইপাস। একদম সহজ সিম্পল ব্যাপার। হ্যাঁ, তাহলে ওটাকে বলা হয় করোনারি বাইপাস। হ্যাঁ, এরকম করোনারি আর্টারিতে যদি কোনো ব্লক থাকে, তাহলে ওটা আমরা কি করি, ওইটা বাইপাস মানে পাশ দিয়ে একটা কি বিকল্প পথ তৈরি করে দিই।
এই বিকল্প পথ, এটা কি সার্জারি ছাড়া সম্ভব না? তাহলে অবশ্যই সার্জারি লাগবে। তাহলে যেহেতু সার্জারি করে করা হয়, করোনারি আর্টারি পাশ দিয়ে করা হয়, এই জন্য এটাকে বলা হয় করোনারি বাইপাস সার্জারি। আর এই সার্জারিটা যখন করা লাগতে পারে এই বাইপাসটা করার সময়, তাহলে আমাদের তখন কি করতে হয়, এই হৃৎপিণ্ডটাকে অনেক সময় কি করতে হয়, আমরা বাইরে নিয়ে এসে ওই অপারেশনটা করাইতে পারি। তো এই ক্ষেত্রে তখন আমার ওই বডিতে কি করতে হবে, অবশ্যই হৃৎপিণ্ডের কার্যাবলী দিতে হবে, নয়তো মানুষটা বাঁচানো সম্ভব না। তাহলে ওই হৃৎপিণ্ডের কার্যাবলী দেওয়ার জন্য আমার যে মেশিনটা ইউজ করবো ওটা অবশ্যই হৃৎপিণ্ডের মতো কাজ করতে হবে এবং কিছুটা ফুসফুসের মতো কাজ করতে হবে। অর্থাৎ ওই মেশিনটাকে বলা হয় হৃদ ফুসফুস মেশিন। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে, একটু ভালো মতো খেয়াল করো। কি বলছি, হৃদ ফুসফুস মেশিন হতে হবে। হ্যাঁ, তাহলে হৃদ ফুসফুস মেশিনটা কোথায় লাগতে পারে? দেখো এনজিওপ্লাস্টিতে কি দরকার আছে? না ভাই। কেন? এনজিওপ্লাস্টি তো নরমাল রক্তবাহিকার পুনর্নির্মাণ করি। হ্যাঁ, ওই জায়গায় কি করে ছোট একটা জায়গায় কি করি, জাস্ট একটা রিং আকৃতি করে দিই। হ্যাঁ, যাকে রিং পরানো বলে। হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি এটা আসলে স্ট্যান্ড পরানো। হ্যাঁ, যাই হোক, তাহলে এনজিওপ্লাস্টি, তারপর আছে বাইপাস, আমি যেটা নিয়ে কথা বললাম মাত্র। আর আছে রক্তচাপ। রক্তচাপের সাথে এটা কোনো কানেকশন নেই। আর একটা পেসমেকার, পেসমেকারের সাথে এটা ওরকম কোনো রিলেশন নেই। তার মানে এখানে আসলে আমার অ্যাপ্রোপ্রিয়েট আনসার হলো বাইপাস সার্জারি। তাহলে হৃদ ফুসফুস মেশিনটা কখন লাগবে? হৃৎপিণ্ডের বাইপাস সার্জারি। তাহলে আরেকটু যদি তোমাদের বলি, এই দেখো এই যে বাইপাস সার্জারি, বাইপাস সার্জারি আবার তিন ধরনের কি আছে ভাই, একটা অন পাম্প, আরেকটা কি আছে ভাই অফ পাম্প, আরেকটা আছে রোবট সহযোগী। হ্যাঁ, রোবট সহযোগী তো ইম্পর্টেন্ট না, রোবটের মাধ্যমে যেটা করা হয় এটা রোবট সহযোগী। সো আমাদের আসলে এটা নিয়ে না কথা, বাকি যেটা নিয়ে কথা বললে চলবে, আমরা একটু বাকি যেটা নিয়ে কথা বলি। দেখো একটা অন পাম্প আর একটা অফ পাম্প। সবার মধ্যে একটা ভুল ধারণা যেটা, বা আমাদের যেটা পরীক্ষার হলে যে জিনিসটা ঝামেলা বাজে, সেটা হলো অন পাম্প আর অফ পাম্প নিয়ে কিরকম। আমরা ভাবি যে অন পাম্প মানে হলো হার্টটা আসলে বিট করতেছে, মানে আমাদের চিন্তা ভাবনা এরকম যে বিটিং মনে হয়। অ্যাকচুয়ালি আসলে এটা না। কেন না এটা বলতেছি দেখো। অন পাম্প মানে হলো একটা মেশিন বা একটা যন্ত্র তুমি ইউজ করছো, ওই জিনিসটা পাম্পে আছে, দ্যাটস হোয়াই ওটাকে বলা হয় অন পাম্প। ঠিক আছে? অফ পাম্প মানে কোনো ধরনের কোনো যন্ত্র বা মেশিন তুমি ইউজ করো নাই বা বিকল্প কোনো কিছু ইউজ করো নাই, দ্যাটস হোয়াই এটাকে বলা অফ পাম্প। একদম ক্লিয়ার করে শোনো, আমি আবারও বলতেছি। একটা জায়গায় তুমি কি করছো, একটা মেশিন ইউজ করছো, কি নাম, হৃদ ফুসফুস যন্ত্র। হ্যাঁ, এটাকে যদি সুন্দর করে বলি, হৃদকে বলা হয় কার্ডিও আর ফুসফুসকে বলা হয় পালমোনারি। ঠিক আছে? ঠিক আছে? আর যেহেতু এটা বিকল্প পদ, তাহলে এটাকে বলা হয় কার্ডিও পালমোনারি বাইপাস। কি বলা হয়েছে? কার্ডিও পালমোনারি বাইপাস। এই যে কার্ডিও পালমোনারি বাইপাস বা হৃদ ফুসফুস যন্ত্র, একটা যন্ত্র বা একটা পাম্প তুমি ইউজ করছো, দ্যাটস হোয়াই এটাকে বলা হয় হলো অন পাম্প সার্জারি। তাহলে ভাই এটা কি বিটিং থাকবে না? পুরো হার্টটাই তো খুলে নিয়ে আসছো এবং হার্টের জায়গায় এটা বসে আসছো, তার মানে ওই হার্টে কোনো কি নাই, বিট নাই, তার মানে এটাকে বিটিং হার্ট বলা যাবে না। ক্লিয়ার? তাহলে অন পাম্প সার্জারিতে কি ভাই, অন পাম্প সার্জারিতে একটা পাম্প ইউজ করা হয়েছে, এই পাম্পটার নাম কার্ডিও পালমোনারি বাইপাস বা হৃদ ফুসফুস মেশিন। আই থিংক ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড আসুন, তাহলে অফ পাম্প। অফ পাম্পে কি কার্ডিও পালমোনারি ফুসফুস ইউজ করি নাই, হৃদ ফুসফুস এই যন্ত্র ইউজ করি নাই, তার মানে কি ভাই এইখানে আমার হার্ট যেটা ছিল ওই হার্ট নিজেই পাম্প করতেছে, দ্যাটস হোয়াই এই অফ পাম্পকে বলা হয় হলো বিটিং হার্ট। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, এবং অনেক ইনডাইরেক্টলি সবাই ভুল করে আসে, এই ভুলটা যেন না হয় এই জন্য ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, তাহলে কি বলছি, অফ পাম্প মানে কি বিটিং হার্ট। কারণ অফ পাম্পে কি করা হয়েছে, একটু ওষুধ প্রয়োগ করে ওই হার্টটাকে বিটটাকে কমায় রাখা হয়েছে, বাট হার্ট নিজে পাম্প করতেছে, ওই জায়গায় অপারেশন করা হয়, দ্যাটস হোয়াই এটাকে বলা হয় বিটিং হার্ট। আই থিংক ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, একটু আবার দেখো যদি কনফিউশন থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপর এরপরে যে কোশ্চেনটা আছে আমাদের 4 নম্বর কোশ্চেনটা, এটা হলো মানব চক্ষুতে কয়টা রেকটাস পেশি আছে? এটা দাবিতে আসছিল ঢাকা ইউনিভার্সিটি একটা কোশ্চেনে, এই প্রশ্নটা আসছে 2017 মেবি, 2017 তে এই দাবিতে এই প্রশ্নটা আসছে যে মানব চক্ষুতে কয়টা রেকটাস পেশি আছে। দেখো আমরা চোখকে কি করতে পারি, যেমন সামনের দিকে তাকাইতে পারি, উপরের দিকে তাকাইতে পারি, নিচের দিকে তাকাইতে পারি, ডান পাশে তাকাইতে পারি, বাম পাশে তাকাইতে পারি, যতটুকু রেঞ্জের মধ্যে আমাদের আছে আর কি। হ্যাঁ, তার মানে এই যে আমরা চোখকে চারপাশে নাড়াচাড়া করতেছি, এর জন্য কিছু কি পেশি কার্যকর থাকে, এদেরকে কি বলা হয়, কিছু আছে রেকটাস পেশি, কিছু আছে কি অবলিক পেশি। বা রেকটাস মানে কি, বায়োলজির ভাষায় যদি বলি, দেখো বা মেডিকেলের ভাষায় যদি বলি, রেকটাস মানে আসলে মূলত সোজাসুজি যে পেশিগুলো থাকে তাদেরকে বলা হয় রেকটাস পেশি। আর অবলিক মানে বুঝতেই পারতেছো, নামের মধ্যে আছে, অবলিক মানে কি আড়াআড়ি। ঠিক আছে? তার মানে বলছি রেকটাস পেশি বলতে যে সোজা, তাহলে কয় ভাবে কি করা যায় দেখো তো। সোজা যদি চিন্তা করো, এটা উপরে আছে, ঠিক আছে, সোজা দাগ দিলাম, একটা সাইডে একটা সোজা দাগ দিলাম, এই পাশে একটা সোজা দাগ দিলাম, মানে মোটামুটি এটা এরকম থাকে ব্যাপারটা না। আমি একটু তোমাদের মানে তোমাদের একটা ভিজুয়াল একটা ব্যাপার আনতে যাচ্ছি, এই জন্য বোঝাচ্ছি এরকম। চোখটা আসলে গোল থাকে, সো এরকম পুরোপুরি ব্যাপারটা এরকম না। যাই হোক, তোমাদের বোঝানোর জন্য সহজে বলতেছি। ধরো এরকম আঁকা সম্ভব, মানে 4 ধরনের সোজা জিনিস দেওয়া সম্ভব, বুঝতে পারছি? এখন যেটা উপরে থাকে, ধরো আমার যে উপরে যে জিনিসটা, এটা কি হবে, সুপিরিয়র হবে, নিচে যে জিনিসটা থাকবে ইনফিরিয়র হবে। ঠিক আছে?
এখন আমি চিন্তা করি ধরো আমি মাঝখানে আসছি, আমি যদি চিন্তা করি ধরো আমার বাম চোখের ক্ষেত্রে, আমার কি হবে ভিতরের দিক কোনটা, ভাই এটা না, মানে বাম চোখের ক্ষেত্রে আমার ভিতরের দিকে এটা, বাইরের দিকে এটা, উপরের দিকে ওটা, নিচের দিকে এটা, বুঝতে পারছি? মানে তুমি যদি ডান চোখের ক্ষেত্রে চিন্তা করো তাহলেও আমার ভিতরের দিকে এটা, বাইরের দিকে এটা, তাহলে প্রত্যেকটা জিনিসই কি একটা ভিতরের দিক থাকে আর একটা বাইরের দিক থাকে, আর একটা উপরে আছে আর একটা নিচে আছে। তাহলে উপর নিচে সুপার ইনফিরিয়র, ধরলাম আমি এটা বাম চোখ, তাহলে এটা আমার কি ভিতরের দিক, তাহলে এটাকে বলা হয় মিডিয়াল, এটা আমার বাইরের দিক, দ্যাটস হোয়াই এটাকে বলা হয় ল্যাটারাল। এই যে চারটা পেশি আমি বুঝাইলাম, এই চারটা পেশি মোটামুটি সোজাসুজি থাকে, দ্যাটস হোয়াই এই চারটাকে বলা হয় রেকটাস। ঠিক আছে, এই চারটাকে কি বলা হয়? রেকটাস। ঠিক আছে, তাহলে রেকটাস কয়টা ভাইয়া? তুমি নিজেই বলতে পারবা, ভাই একটা সুপিরিয়র রেকটাস, একটা ল্যাটারাল রেকটাস, একটা ইনফেরিয়র রেকটাস, একটা মিডিয়াল রেকটাস। কোনটার কাজ কি ভাইয়া? পরীক্ষাটাও আসে, কোনটার কাজ কি? তাহলে ভাই সুপিরিয়র রেকটাস উপরের দিকে চোখকে তুলতে সহায়তা করে, ইনফেরিয়র রেকটাস নিচের দিকে চোখকে তুলতে মানে নামাইতে সহায়তা করে, মিডিয়াল রেকটাস মিডিয়ালি মধ্য মানে মধ্যের দিকে, ঠিক আছে, দেহের মধ্যভাগে যে আছে এদিকে করতে সহায়তা করে, আর ল্যাটারাল রেকটাস বাইরের দিকে সহায়তা করে। একদম সহজ, সিম্পল। ঠিক আছে, আর কি আছে অবলিগের ক্ষেত্রে ভাই? কি আছে অবলিগের ক্ষেত্রে? দুটো অবলিগ আছে, জাস্ট একটু মনে রাখবে। হ্যাঁ, তাহলে মোট যে পেশি আছে, মোট পেশি কয়টা? আসলে চারটা রেকটাস পেশি। কয়টা পেশি? চারটা রেকটাস পেশি। হ্যাঁ, আর দুইটা হলো অবলিক পেশি। আমার নতুন আরেকটা পেশি আছে লিভেটর পালপেব্রি সুপেরিয়রিস, জাস্ট নামটা মনে রাখো। হ্যাঁ, তাহলে এই যে চক্ষু পেশিতে রেকটাস পেশি, তাহলে কয়টা আছে? মানে আটটা না চারটা অবশ্যই। ঠিক আছে, তাহলে চক্ষু পেশিতে রেকটাস পেশি কয়টা আছে? চারটা পেশি আছে। আই থিংক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আর একটু যদি বলি এই যে পেশিগুলো, এগুলো থেকে যদি আর একটু ডিপ কোশ্চেন আসে ওটা একটু বলে দিই। যে আমাদের এই কোরোটিক স্নায়ু কয় জোড়া আছে? 12 জোড়া আছে। কয় জোড়া আছে? 12 জোড়া। এই যে 12 জোড়া কোরোটিক স্নায়ু আছে, 12 জোড়া কোরোটিক স্নায়ুর মধ্যে এই চোখের ব্যাপারে আমরা জানি 3 4 6। কত? 3 4 6। এই তিনটা কি করে? অক্ষিগোলকের সঞ্চালন করে। তিনটার কি ছয় কি করে? অক্ষিগোলকের সঞ্চালন করে। তাহলে ভাই কোন পেশিতে আসলে কোনটা কোনটা দেয় কিভাবে মনে রাখবো? একটু যদি বলে দিই, দেখো মনে রাখবে আজকে থেকে SO4 তোমরা বলছো না সালফেট, এই সালফেটটা মনে রাখবে। SO4 দেখি পরে বলতেছি। আর এটা মনে রাখবে LR6, SO4 LR6। ভাই SO4 তাহলে মানে কি S দিয়ে কি বা সুপিরিয়র, ঠিক আছে, ও দিয়ে কি অবলিক, 4 দিয়ে কি মনে রাখবো ভাই? 4 নাম্বার স্নায়ু। 4 দিয়ে কি মনে রাখবো? 4 নাম্বার স্নায়ু। 4 নাম্বার স্নায়ু কি আছে ভাই? ও দিয়ে আছে হলো প্রথমে কি আছে? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার। তাহলে এই যে সুপিরিয়র অবলিক এটা কোন স্নায়ু দেয়? ট্রক্লিয়ার দেয়। ঠিক আছে, ট্রক্লিয়ার মানে কয় নাম্বার স্নায়ু? 4। তাহলে LR6 মানে কি ভাই? L মানে হলো ল্যাটারাল, আর যে হলো রেকটাস, 6 দিয়ে হলো 6 নাম্বার স্নায়ু। হ্যাঁ, 6 নাম্বার স্নায়ু কি আছে ভাই? ট্রক্লিয়ার পরে কি আছে? ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল পরে আছে অ্যাবডুসেন্স। তাহলে কি হবে? অ্যাবডুসেন্স। এটা কয় নাম্বার স্নায়ু? 6 নাম্বার স্নায়ু। ঠিক আছে, দেন কি মনে রাখবো ভাই? বাকি যত বেশি আছে, বাকি যত বেশি আছে, ওই বাকি যে এই চোখে যতগুলো আছে তাহলে তারা হলো 3 নাম্বার স্নায়ু, অল আর 3। তাহলে সূত্রটা হলো এরকম SO4 LR6 অল আর 3। তাহলে বাকি যারা আছে ভাই 3 মানে কি? 3 মানে হলো কি ভাই? তাহলে অকুলোমোটর স্নায়ু। ঠিক আছে, অকুলোমোটর মানে কি? 3 নাম্বার স্নায়ু। এই শেষ। তাহলে একদম সহজ, মানে একটু একটু যদি ঘুরে আসে কোশ্চেনটা তাহলে এইভাবে আসতে পারে। তাহলে আমরা মনে রাখবো SO4 LR6 অল আর 3 শেষ। তাহলে এখান থেকে যত ধরনের কোশ্চেনই আসুক রেকটাস আর অবলিক নিয়ে, আই থিংক তোমরা ইনশাআল্লাহ ক্লিয়ারলি পারবা। হ্যাঁ, ওই আরেকটা যেটা আছে অলার মধ্যে কিন্তু লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, ওটাও সেম, ওটাও কিন্তু অকুলোমোটর। হ্যাঁ, মানে তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে আগের বইয়ে তো আসলে ভাই ওটা ছিল না, তো ওটা কি আসলে অন্য কোনো বেসিক কিনা? না, এই দুটো বাইরে যা আছে সবগুলাই সেম, সবগুলাই কি 3 নাম্বার স্নায়ু। হ্যাঁ, আই থিংক ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। হ্যাঁ, আমাদের লাস্ট কোশ্চেন যেটা, সেটা দেখো একটু বুঝে আমরা। একজন 6 বছরের বালিকার দাঁতের সংকেত চাইছে। হ্যাঁ, 6 বছরের বালিকা, আসলে অনেকে এই 6 বছরটা নিয়ে একটা কনফিউশন তৈরি করে দিচ্ছে তোমাদের। হ্যাঁ, 6 বছরের একটা বালিকা বলছে, তাই 6 বছরের বালিকা মানে কি? হ্যাঁ, তোমাদের দাঁত দুই ধরনের আছে। হ্যাঁ, দাঁত দুই ধরনের আছে, একটা দুধ দাঁত, ঠিক আছে, আর একটা হলো স্থায়ী দাঁত। ঠিক আছে, তাহলে একটা দুধ দাঁত আর এটা কি স্থায়ী দাঁত। ঠিক আছে, তা আসলে আমরা অনেকে ভাবে যে দুধ দাঁতের সংকেত মানে যেটা জানি আমরা, যে দুধ দাঁতের সংখ্যা হলো 20টা, স্থায়ী দাঁতের সংখ্যা হলো 32টা। এটা মোটামুটি জানি আমরা। এখন ব্যাপারটা হয়েছে যে আসলে দুধদাতের যে কথাটা বলা হয়েছে যে আসলে এই বয়সটা এজ লিমিট কত, এটা নিয়ে একটা কনফিউশন আমাদের আছে। যে 6 বছর বলছে, 6 বছর কি তাহলে ভাই স্থায়ী দাঁত ধরবো না দুধদাত ধরবো? তোমাদের কি বলো তো, তোমাদের কি মনে হয় এটা আমাকে জানাও তো।
দেখি তোমরা কি কে কি জানো একটু আমাকে বলো তো। এই 6 বছর যে আছে, 6 বছর কি আমরা দুধ দাঁত ধরবো না 6 বছর স্থায়ী দাঁত ধরবো? তোমাদের কি মনে হয়? হ্যাঁ, দেখো আমরা একটু বলি, মনে রাখবা যেটা, হ্যাঁ, যে আমাদের আসলে শিশু অবস্থা যদি চিন্তা করি, আইডিয়ালি ডব্লিউএইচও আমাদের যদি শিশু অবস্থা চিন্তা করি, তাহলে ধরা যায় যে 0 থেকে মানে 18 বছর পর্যন্ত টোটালটাই শিশু অবস্থা। ঠিক আছে, যদিও এর আগ পর্যন্ত অনেক আগে গেলেও দুধ আসলে শেষ হয়ে যায়, বাট এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। অ্যাটলিস্ট 6 বছর যে এর মধ্যে পড়ছে এটা তো নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নাই। মানে বুঝাইতে পারছি কিনা? 0 থেকে 18 যে অবস্থাটা আছে এই অবস্থাটাই কি বলা হয়, তুমি ধরতে পারো যে এটা শিশু অবস্থা আছে। ঠিক আছে, যদিও এই সময় শিশু না, এর মানে অনেক অনেক স্টেপ আছে। বাট আমি তোমাকে মানে জেনারেলি ইন জেনারেলি যদি বলি, তাহলে একটা হিউজ পরিমাণ বছরটা কি অবস্থা থাকে, ছোট অবস্থায় থাকে। শিশু অবস্থা না ধরলেও ধরো তুমি, তার মানে তোমাকে বুঝাইতে যাচ্ছি দুধদাতের সংকেত যতদিন হবে, মানে 6 বছর 8 বছর 10 বছর থাকে না, এবং 18 বছরের নিচেও যদি বলা হয় যে কোনো বছর, তার মানে ওটা দুধদাতের সংকেতকেই প্রিফারেবল করে, হ্যাঁ, মানে প্রেফার করে। তাহলে স্থায়ী দাঁত কখন হবে? তাহলে হইতে হবে কি প্রাপ্তবয়স্ক। তাহলে প্রাপ্তবয়স্ক হইতে গেলে অ্যাটলিস্ট 18 বছরের বেশি হতে হবে। তার মানে স্থায়ী দাঁতের সংকেত আসবে তখনই যদি 18 বছর অথবা কি বলে প্রাপ্তবয়স্ক বলে। এর নিচে যে কোনো সংখ্যাই বলো তুমি ধরে নিবে ওটা দুধদাতে চাইছে। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এখন দুধদাত কি আছে ভাই? 20 ধরনের, 20টা আছে। আর স্থায়ী দাঁত কয়টা আছে? 32টা আছে। তাহলে এটা নিয়ে একটু কথা বলি আমরা। আমাদের দাঁত মানে 4 ধরনের থাকে, হ্যাঁ। দাঁতটা কিভাবে থাকে? দাঁতটা যদি চিন্তা করি আমরা এরকম, ঠিক আছে, দাঁতটা 4টা কোয়াড্রেন্টে ভাগ করা যায়। কেন ভাইয়া? মানে এই পাশে যে দাঁতগুলো থাকে এই পাশে সেম দাঁতগুলো থাকে, আবার এই পাশে যে দাঁতগুলো থাকে এই সেম দাঁতগুলো থাকে, আবার এইখানে সেম দাঁতগুলো থাকে, হ্যাঁ। এটা যদি আমি ডাবল দাগ দিই, এটা ডাবল দাগ দিই, বুঝতে পারছি কিনা? ঠিক আছে, তার মানে যে কোনো এক পাশকে যদি আমি চিন্তা করি, তার মানে এই পাশে আসলে না থাকলেও চলে, মানে এই পাশে সেম দাঁতগুলোই আছে। তাহলে আমি সংকেত যখন বের করতে যাবো, তাহলে দুইটা জিনিস কেন কষ্ট করবো? দ্যাটস আমি এক পাশের হাফটাকে উপর আর নিচে এই দুটো জায়গায় আমি খেয়াল করবো। ঠিক আছে, আমি এই দুটো জায়গায় জাস্ট করবো। তো যদি আমি চিন্তা করি দেখো, তাহলে আমাদের দাঁত থেকে 4 ধরনের, আইসি, পিএম। ঠিক আছে, আই দিয়ে কি ভাই? ইনসিসন। সি দিয়ে কি? ক্যানাইন। পি দিয়ে কি? প্রিমোলার। এম দিয়ে কি? মোলার। তাহলে আমার দাঁত কয় ধরনের? 4 ধরনের থাকে, হ্যাঁ। তাহলে আইসিপিএম, হ্যাঁ। তাহলে ইনসিসন, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই সংখ্যাটা কিভাবে থাকে দেখো, সংখ্যাটা এরকম থাকে আসলে স্থায়ী দাঁতের ক্ষেত্রে। আমি কিন্তু আগে স্থায়ী দাঁত বলছি, হ্যাঁ। আচ্ছা, স্থায়ী দাঁতের ক্ষেত্রে থাকে 2 1 2 3, সহজ যেটা, হ্যাঁ। তাহলে 2 1 2 3, ঠিক আছে। তাহলে আমার সংখ্যাটা এরকম 2 1 2 3 হিসেবে থাকে, হ্যাঁ। অর্থাৎ ইনসিসের দাঁত থাকে 2টা, ক্যানাইন আছে একটা, উপরের কি প্রিমোলার আছে 2টা, আর মোলার আছে কয়টা? 3টা। তো এই সংখ্যায় থাকে। তো এই সংখ্যায় দেখো তাহলে কয়টা হলো? 2 1 3 3 আর 2 5 5 আর 3 কত? 8। তাহলে উপরে দাঁত আছে কয়টা? 8টা, নিচে দাঁত আছে কয়টা? 8টা। এখন 8টা কি এই পাশে আছে না? তাহলে 8 ইনটু 2 দিয়ে দেব। তাহলে এখানে 8 ইনটু 2 দিয়ে দিব, হ্যাঁ। ঠিক আছে, তাহলে কয়টা হলো বা? উপর কয়টা হলো? 16টা, নিচে কয়টা হলো? 16টা। ঠিক আছে, তোমাকে অনেক সময় মজা করে বলে না যে তুমি তো দেখাও তো যে মানুষের দাঁত একটা কিভাবে ভাগ। দেখো মানুষের দাঁত একটা দেখানো যায়, তাই না? অনেকে এটাকে ভাগ ভাবে, তো ভাগ ভাবে 16 16 কেটে দিছে, 16 16 যদি কাটে তো মানুষের দাঁত একটা, তাই না? হ্যাঁ, মানুষের দাঁত একটা হয়ে গেছে, হ্যাঁ। তো ভাই এতদিন তো জানতাম মানুষের দাঁত 16টা। এই কাজ করা যাবে না, হ্যাঁ। এই কাজ ভুলেও করা যাবে না। কেন করা যাবে না? এটা আসলে ভাগ না, হ্যাঁ। এই ব্যাপারটা কিন্তু ভাগ না। এটা বোঝানো হয়েছে 2 চোয়াল, উপরে চোয়াল আর এটা কি নিচের চোয়াল, হ্যাঁ। তার মানে উপরে চোয়াল আছে 16টা, নিচের চোয়াল আছে 16টা। তাহলে 16 16 এটা কি? 16 আর 16 কত? 32টা। টোটাল দাঁত কয়টা? 32টা। এখন দেখো একটু যদি ঘোরায় বলি তোমাকে, যে বলো তো ইনসিসর দাঁতের সংখ্যা টোটাল কয়টা? একটু ভালো করে খেয়াল করো, ইনসিসর দাঁতের সংখ্যা টোটাল কয়টা? ইনসিসর দাঁতের সংখ্যা টোটাল কয়টা বলো তো? একটু যদি ভালো করে খেয়াল করো, টোটাল মানুষের ক্ষেত্রে ইনসিসর দাঁতের সংখ্যা কয়টা? ঠিক আছে, দেখো আমি একটু যদি বলি, তাহলে এখানে আছে 2টা, এখানে আছে 2টা, 4টা। অনেকে এই হিসাবটা করে আনসার 4 দেখায় ফেলে না, ব্যাপারটা কিন্তু এরকম না। কেন ভাই? এই পাশে তো 4টা আছে, এই পাশে আবার আই 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 আছে না? তাহলে এখানে 2টা, এখানে 2টা আছে না? তাহলে ইনসিসের দাঁতের সংখ্যা টোটাল কয়টা হলো? এই পাশে 4টা, এই পাশে 4টা, টোটাল তাহলে কয়টা? 8টা। তাহলে ক্যানাইন দাঁতের সংখ্যা কয়টা ভাই? 4টা। ঠিক আছে, আচ্ছা বাংলা ইংরেজি মিক্স করে ফেলতেছি, তোমাদের ঝামেলা হতে পারে, একটু বুঝে দিই। আচ্ছা, তাহলে ইনসিসের দাঁতের সংখ্যা কয়টা হবে? 8টা। ক্যানাইন দাঁতের সংখ্যা 4টা। প্রিমোলার দাঁতের কয়টা হবে? 4 4 8টা। আর এটা কি 3 3 6 6 6 কয়টা? 12টা। তাহলে দেখো এখন হিসাব মিলছে। তাহলে 8 4 12, 12 4 কত? 8 4 12, 12 8 কত? 20, 20 আর 12 কত? 32, হ্যাঁ। আই থিংক তোমাদের হিসাব সব ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, এটা যদি দুধ দাঁতের ক্ষেত্রে হয়, বাচ্চা কালের ক্ষেত্রে হয়, তো তখন কি সমস্যাটা হবে? তখন কি ব্যতিক্রমটা হবে? তখন শুধুমাত্র মনে রাখবা, দেখাচ্ছি দেখো, তখন শুধু মনে রাখবা এই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, এই যে প্রিমোলার যে দাঁতটা আছে, এই প্রিমোলার দাঁতটা থাকে না। ঠিক আছে, তাহলে প্রিমোলারটা কি হয়? শূন্য হয়ে যায়। ঠিক আছে, প্রিমোলার দাঁতটা
থাকে না। আর এই যে মোলারের যে অবস্থাটা থাকে, মোলারও 3টা থাকে না, মোলার তখন কি থাকে, 2টা থাকে। কেন? ভাই ওই যে আরেকটা দাঁত বড় যে হয়েছে, তুমি বলো তো একটা কি বের হয়েছে তোমার, আক্কেল দাঁত বেরোছে, বলে না যে আক্কেল দাঁত উঠছে। তাহলে এই আক্কেল দাঁতটা কি সর্বশেষ দাঁত, আক্কেল দাঁত, এবং সর্বশেষ দাঁতটা কি তাহলে পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। তার মানে মোলার দাঁত একটা উঠে না, তো মানে একটা বাকি থাকে। দ্যাটস ওয়াই কি হবে, প্রাপ্তবয়স্কের ওই মোলার দাঁতটা বাকি আছে, তাহলে দুধ দাঁতের ক্ষেত্রে মোলার দাঁত কটা হবে, 2টা হবে। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটার ব্যবহার সংকেত রয়েছে এরকম 2 1 শূন্যটা বাদ দাও, 2 1 2, অর্থাৎ ত্রিমোলারটা থাকে না। হ্যাঁ, ত্রিমোলারটা থাকে না, তাহলে এটা আমরা অফ করে দিতে পারি। তাহলে সংকেত হলো আইসিএম সংখ্যায় 2 1 2। আর 2 1 2 মানে কয়টা ভাই, এই পাশে কয়টা আছে, 5টা আছে, ইনটু 2 দিয়ে দিব। নিচে কয়টা আছে, 5টা আছে, ইনটু করে 2 দিয়ে দিব। টোটাল কত হলো, তাহলে উপরে আছে 10টা, নিচে আছে 10টা, তাহলে কত হলো 10 প্লাস 10, এটা কত, 20টা। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি এনে বলে তাহলে ভাই দুধ দাঁতের ক্ষেত্রে ইনসিসর দাঁতের সংখ্যা কয়টা, আবার 2 2 4 4 4 করে 8টা, এনে কয়টা 1 1 2 আর 2 2 কত 4টা, এনে কয়টা 8টা, তাহলে এই যে 8 8 4 12 আর 8 কত 20। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। সব ধরনের কোশ্চেন তুমি পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু দেখাবে কোশ্চেনগুলো, যেগুলো বলছি সবগুলাই প্রিভিয়াসলি মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন, এবং সবগুলাই কিন্তু বারবার আসতেছে পরীক্ষায়। হ্যাঁ, এই জন্য আই থিঙ্ক তোমরা একটু যদি বুঝা পড়ো এবং তোমরা যদি একটু বুঝা পড়ো, আই থিঙ্ক তোমাদের অনেক উপকার হবে। আর আমাদের একটা রিকোয়েস্ট, তোমরা একটু বেশি বেশি করে তোমরা এই মানে ভিডিওগুলো বা তোমরা যে জানার দরকার আসলে, যারা জানো তারা তো ভালোই, আর যারা একটু কম জানো বা যারা মনে হইতেছে যে ওই ফ্রেন্ডরা আমার এই ভিডিওটা দেখে হয়তো বা উপকৃত হবে, তাকে তোমরা মানে শেয়ার করতে পারো বা আমাদের গ্রুপে ইনভাইট দিতে পারো, অথবা আমাদের গ্রুপে অ্যাড করে দিতে পারো। আর আমি যেটা বললাম, তোমাদের আগ্রহে আমাদের ক্লাস নেওয়ার মানে ইচ্ছাটা মানে অনেক বাড়াবে অবশ্যই। তো এই জন্য তোমাদের কাছে আমাদের হলো যে তোমরা একটু বেশি বেশি করে মানে অ্যাক্টিভ থাকো, বা হলো অবশ্যই অনলাইনে সময় নষ্ট করবে না। যতটুকু পড়াশোনা রিলেটেড যতটুকু সময় দেওয়া যায় এইটুকু দিতে পারো, আমি আমি মনে করি এইটুকু মানে ইফেক্টিভ হতে পারে। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবো। তোমার মাহমুদ ভাইয়ের ক্লাস আছে 11টা, আমরা নিয়মিত ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি তোমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের গ্রুপের মেম্বার ঢুকে হয়েছে, যাই হোক আমরা চাচ্ছি যে এটা আরো অনেক বাড়ুক, অনেক অনেক স্টুডেন্ট আমাদের ফ্রি ক্লাস গুলো করুক, সবাই উপকৃত হোক। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবো। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু, আমি আসলে ব্যস্ত থাকি অনেক সময়, এই জন্য অনেক ক্লাস নিতে পারি না। যাই হোক, আমি তারপর আমার সর্বোচ্চটা চেষ্টা করবো, তোমাদের সর্বোচ্চ রেসপন্স থাকলে আমি অবশ্যই অবশ্যই ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।